মহান মে দিবসে সারা দেশে সভা সমাবেশ সহ নানা কর্মসূচি, শ্রমিকদের ন্যায্য অধিকার পূরণ করার দাবি। টেকনাফের নাব নদী থেকে 4 জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি, উদ্ধারের কথা জানিয়েছেন ইউএনও। চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের পাশে পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু, ভারী বৃষ্টির কারণে দুর্ঘটনা। মাদারীপুরে নদীতে ফেলে দেওয়া প্রতিবন্ধী শিশুর খোঁজ মেলেনি এখনো, অভাবের কারণে এই ঘটনা, দাবি অভিযুক্ত মায়ের। টানা 3 দিনের ছুটিতে সাগর পাহাড় সহ বিভিন্ন স্পটে বেড়েছে পর্যটক সমাগম, ঈদের পর আবার ভালো ব্যবসার আশা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। নানা কর্মসূচিতে সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা বের হয়। কর্মসূচিতে শ্রমঘণ্টা ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানান শ্রমিকেরা। মে দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। আয়োজন থাকে বিভিন্ন রাজনৈতিক দলসহ অন্যান্য সংগঠনেরও। চট্টগ্রাম নগরীতে সমাবেশ, মিছিল ও স্লোগানে উঠে আসে শ্রমিকদের অধিকার রক্ষা ও বঞ্চনার কথা। সমাবেশে শ্রমিক প্রতিনিধিরা দাবি তোলেন ন্যায্য মজুরি, চাকরির নিশ্চয়তা ও নিরাপদ কর্মপরিবেশের। খুলনা রেল স্টেশন চত্বর থেকে মে দিবসের শোভাযাত্রা বের হয়ে শেষ হয় শিল্পকলা একাডেমিতে গিয়ে। আলোচনা সভায় শিল্পনগরী খুলনার বন্ধ মিলগুলো দ্রুত চালুর দাবি জানান শ্রমিকরা। আবার এই বন্ধ মিল কারখানাগুলো চালু হবে, এটাই হচ্ছে এই মে দিবসের প্রত্যাশা। রাজশাহী নগরীর রানীবাজার মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভায় নতুন বাংলাদেশের সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। বাংলাদেশ পরিচালনার আল্লাহ যদি সুযোগ দেয়, তাহলে আমরা শ্রমিক দলের সকল অধিকার শহীদ জিয়া যেমন সুনিশ্চিত করেছিল, একইভাবে ইনশাল্লাহ আমরা সুনিশ্চিত করব। বগুড়া, রংপুর, ময়মনসিংহ, নাটোরেও সভা সমাবেশ সহ নানা কর্মসূচি পালিত হয়। সেখানে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। দেশের গণতন্ত্র স্বাভাবিক অবস্থা ফেরত হলে জবাবদেহিমূলক সরকার, জনপ্রতিনিধিশীল সরকারের বিকল্প নাই। বরিশালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের শোভাযাত্রা বের হয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে। 18 কালো আইনটা আমরা সংশোধন চাই, আর আমাদের শ্রমিকের অধিকার যেটা আছে আমরা এটা ফিরে পেতে চাই। এছাড়া গাজীপুর, সাভার, মুন্সিগঞ্জ, ফরিদপুর, লালমনিরহাট সহ সারা দেশে মে দিবস উপলক্ষে আয়োজন করা হয় নানা কর্মসূচি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহান মে দিবসের কর্মসূচি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামে মে দিবসের আয়োজন সম্পর্কে জানাবেন, বিকেলে কোনো কর্মসূচি আছে কিনা? নানা কর্মসূচির পরেও এখন হচ্ছে রাজনৈতিক দলের শ্রমিক দিবস উপলক্ষে, মে দিবস উপলক্ষে যে কর্মসূচি, সেটির একটি কর্মসূচি চলছে। বিএনপি জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে, জনসভা, শ্রমিক সমাবেশ। সেই সমাবেশে আমরা দেখছি নগরীর নানা প্রান্ত থেকে শ্রমিক দলের নানা অঙ্গ সংগঠন, নানা ইউনিট, তারা দলে দলে মিছিল নিয়ে এই সমাবেশে যোগ দিচ্ছেন। এবং দুপুর 3টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর 2টা থেকে আসলে এখানকার শ্রমিকদের গণজমায়েত শুরু হয়। এবং আমরা দেখেছি নানা শ্রেণী পেশার যারা শ্রমিকরা রয়েছে, যারা জাতীয়তাবাদী বিএনপির সমর্থক হিসেবে পরিচিত, তারা এই সমাবেশে যোগ দিচ্ছেন। আমরা দেখেছি নির্মাণ শ্রমিক, মোটরযান শ্রমিক, বাস শ্রমিক থেকে শুরু করে যারা আসবাবপত্র তৈরি করে থাকেন, তারা ডেকোরেটরসের সাথে যারা যুক্ত, তারা এমনকি আমরা দেখেছি পোশাক কারখানার যে শ্রমিকরা আছেন, তারাও বিএনপির এই সমাবেশে যোগ দিয়েছেন। শ্রমিক দলের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যারা সমাবেশে আসছেন তারা যেটি বলছেন যে স্বৈরাচার মুক্ত পরিবেশে প্রথমবারের মতো শ্রমিক সমাবেশ, যে মে দিবসের কর্মসূচি, তারা সেটি পালন করছেন। এবং তারা খুব আনন্দঘন পরিবেশে শ্রমিকদের যে অধিকার আদায়ের আন্দোলন, যেটি দীর্ঘ সময় গত সরকারের আমলগুলোতে দাবি পূরণ হয়নি, তারা বলছেন। এবং সেই দাবি দাওয়া পূরণ করার জন্য আসলে তারা আজকে
সমাবেশ থেকে ডাক দিয়েছেন এবং তারা বলছেন যে সমাবেশ থেকে তারা সরকারের প্রতি বিশেষ কিছু দাবি দিবেন, যে শ্রমিকদের যে কর্মঘণ্টা, বিশেষ করে কর্মঘণ্টার যে অধিকার এবং তাদের যে ন্যায্য মজুরি, এবং একই সাথে এই অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশমালা যাতে দ্রুত বাস্তবায়ন হয় এবং শ্রমিকদের যে অধিকার, সেই অধিকার লড়াইয়ে বিএনপি বা জাতীয়তাবাদী দল সবসময় যে শ্রমিকদের পাশে থাকা সে অঙ্গীকার ব্যক্ত করার জন্য আজকের এই সমাবেশ বলছেন এখানকার আয়োজকরা। আমরা দেখছি বিএনপির পতাকা নিয়ে, বিএনপির বিভিন্ন স্লোগানে মুখরিত করে তারা এই সমাবেশে যোগ দিচ্ছেন এবং নানা বয়সী শ্রমিকরা, এবং পাশাপাশি আমরা দেখছি বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও ইতিমধ্যে এখানে মঞ্চে এসেছেন এবং তারা বক্তব্য রাখছেন শ্রমিকদের উদ্দেশ্যে। এবং তারা বারবার যেটি বলছেন যে শ্রমিকদের লড়াই সংগ্রামের আন্দোলনে জাতীয়তাবাদী শ্রমিক দল যে শুরু থেকে ছিল, তারা সবসময় শ্রমিকদের পাশে থেকে শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে আগামীতেও পাশে থাকবে, সেই অঙ্গীকার ব্যক্ত করছেন। আমরা দেখছি এখানকার আজকের যিনি প্রধান অতিথি আমির খসরু মাহমুদ, তিনি এখনো মঞ্চে আসেননি, তিনি হয়তো একটু পরে যোগ দিবেন এবং শ্রমিকদের উদ্দেশ্যে যে দিক নির্দেশনামূলক বক্তব্য এবং সরকারের প্রতি শ্রমিকদের অধিকার আদায়ের যে বক্তব্য, সেটি হয়তো তিনি এখান থেকে ঘোষণা করবেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকি। শ্রমিক সংগ্রামের 139 বছর পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি তাদের অধিকার ও নিরাপত্তা। শ্রমিক নেতারা বলছেন সরকার ও মালিক পক্ষের আন্তরিকতার অভাবে অধিকার বঞ্চিত তারা। শ্রম সংস্কার কমিশনের 18 দফার সুপারিশ কার্যকর হলে সুফল মিলবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। উন্নয়ন, উৎপাদন এবং অর্থনৈতিক বিকাশে শ্রমিক শ্রেণীর অবদান অপরিসীম, অথচ তারা বরাবরই উপেক্ষিত এবং বঞ্চিত। মালিকের শোষণ থেকে বাঁচতে এবং অধিকার আদায়ে শ্রমিকরা এখনও রাজপথে জানান দিয়ে যাচ্ছেন নিজেদের শক্ত অবস্থান। শ্রমিকের অধিকার আদায়ে দেশের শিল্প খাতে ট্রেড ইউনিয়নের গুরুত্ব থাকলেও নানা বিধিনিষেধে বাস্তবে তা কার্যকর নয়। তবে তা শিথিল করা নিয়ে দীর্ঘদিন ধরে দেশি বিদেশি চাপ রয়েছে। ট্রেড ইউনিয়ন নিবন্ধনে হয়রানি বন্ধে মোট শ্রমিকের আনুপাতিক শর্ত শিথিলে জোর দিয়েছে শ্রম সংস্কার কমিশন। রাষ্ট্র যদি তার নিরপেক্ষ জায়গায় না যেতে পারে, তাহলে পরে এই বিষয়টির পরিবর্তন হবে বলে আমরা মনে করি না। শ্রম আইনে বলা থাকলেও এখনও পেশাগত অসুস্থতায় শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়নি বলে অভিযোগ শ্রমিক নেতাদের। তাদের মতে রাষ্ট্রের ব্যবস্থাপনায় এ খাতে শ্রমিকদের ব্যয় মালিককেই নিশ্চিত করতে হবে। মালিকের সম্পদ উৎপাদন করতে যেই শ্রমিক এই অসুস্থতাটাই আক্রান্ত হচ্ছে, ফলে তাকে সুস্থ করে তোলার দায়িত্ব এই মালিকের দায়িত্ব দিলেই সেটি কার্যকর হয় না। আমরা আইনে থাকা সত্ত্বেও শ্রমিকরা সেই সুবিধাটি পাচ্ছে না, এই জন্য আমরা রাষ্ট্রের কাছে দাবি করছি। দেশের তৈরি পোশাক, ট্যানারি সহ 42 খাতে ন্যূনতম মজুরি রয়েছে। এখনও 100টি খাত ন্যূনতম মজুরি কাঠামোর বাইরে রয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন রাষ্ট্র নিরপেক্ষ জায়গায় যেতে না পারলে শ্রমিকের অধিকার বাস্তবায়ন সম্ভব নয়। মজুরি সংক্রান্ত সুপারিশগুলো বাস্তবায়ন করে একটি জাতীয় মজুরি বাস্তবায়নের দিকে যদি ধীরে ধীরে এগোয়, তাহলে ভবিষ্যতে আমরা মনে করি যে শ্রমিকদের জন্য জীবনমান সম্পন্ন একটি মজুরি পাওয়ার সুযোগ তৈরি হবে। শ্রমিক অধিকার নিশ্চিতে সম্প্রতি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, শ্রমিক আবাসন তহবিল, মূল্যস্ফীতির ভিত্তিতে মজুরি বৃদ্ধি সহ 25টি সুপারিশ অন্তর্বর্তী সরকারকে জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্মক্ষেত্রে নানা সংকটে জর্জরিত মৌলভীবাজারে চা বাগানের শ্রমিকরা। স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা ও ন্যায্য মজুরিতে রয়েছে সীমাহীন ঘাটতি। বাগানের কর্মস্থলে শ্রমিকদের জন্য নেই শৌচাগার সহ বিশুদ্ধ পানি কিংবা বিশ্রামাগার। দীর্ঘদিন বাগানে বসবাস করলেও ভূমির মালিকানা থেকে বঞ্চিত চা শ্রমিকেরা। ছবির মতোই সুন্দর মৌলভীবাজারের বিস্তীর্ণ চা বাগান। প্রায় 1 লাখ শ্রমিক প্রতিদিন হাড়ভাঙা পরিশ্রম করেন এসব বাগানে। তবে তাদের জীবন মানেই দারিদ্র্য, কষ্ট আর সীমাহীন চাহিদার হিসাব না মেলার গল্প। আর্থিক টানাপোড়েন, বাসস্থানের দুরবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার অভাব নিত্যসঙ্গী। প্রায় বাগানেই কর্মস্থলে শ্রমিকদের নেই শৌচাগার সহ বিশুদ্ধ পানি কিংবা বিশ্রামাগার। আটার দাম 1 কেজি 40 টাকা, 1 কেজি চাউলের দাম 60 টাকা। আমরা কি দিয়া খাইমু? এটা ঘর না, একটা বাড়ি না, মাত্র একটা আছে ঢালাই ঘর, আর একটা ঢালাই ঘর আছে 10 লোক। আমরা অসুবিধা হয়, খানি পানির অসুবিধা হয়, কাপড় লাতা, বাচ্চা কাচ্চা পড়ানি অসুবিধা হয়, সব কথার মাঝে আমরা অসুবিধা। 200 বছর ধরে বাগানে বসবাস করলেও ভূমির মালিকানা থেকে বঞ্চিত চা শ্রমিকরা। অভিযোগ আছে মালিক শ্রমিক দ্বিপাক্ষিক চুক্তি হলেও অনেক বাগান সময় মতো দিচ্ছে না মজুরি। আইন এবং চুক্তিতে যেগুলা
আছে, মালিকপক্ষ সেগুলো কিন্তু বাস্তবায়ন করতেছে না। সেটা আমরা অনুরোধ জানাচ্ছি যে মালিকপক্ষ যাতে সেই দাবিগুলো, তাদের যে প্রাপ্যগুলো, তারা যাতে অতি সত্বর এগুলো বাস্তবায়ন করে। চা শ্রমিকদের অধিকার নিশ্চিতে বারবার দাবি উঠলেও মাঠের বাস্তবায়ন খুবই ধীর। অথচ এই জনগোষ্ঠী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে যুগ যুগ ধরে। মৌলভীবাজার জেলা মূলত চা শ্রমিক অধ্যুষিত এলাকা এবং এই চা শ্রমিকের একটি বৃহৎ অংশ নারী শ্রমিক রয়েছে। এখানে নারী শ্রমিকদের অধিকার ভোগ করছে এবং সরকার, মালিক, শ্রমিক, নেতৃবৃন্দ সকলে মিলে এই শিল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। মৌলভীবাজারে ছোট বড় 120টি চা বাগানে কাজ করেন প্রায় 1 লাখ শ্রমিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দগ্ধদের শরীর 34 থেকে 53% পুড়ে গেছে। সবারই শ্বাসনালী পুড়ে যাওয়ার অবস্থা আশঙ্কাজনক। স্বজনরা জানান, সকালে মিলের ভেতরে কার্যক্রম ঘুরে দেখছিলেন সবাই। এ সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে কারখানার ভেতরে আগুন ধরে এবং দেয়াল ধসে পড়ে। দগ্ধ হন 3 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেটের পাশে পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 2 শিশু। সকালে উপজেলার বৈরাক ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে এলাকায় বৃষ্টি হলেও সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক ছিল। সকালে শিশুরা ওই এলাকায় খেলতে যায়। এর মধ্যে হঠাৎ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় আব্দুর রহিমের ছেলে রোহান ও ইমরান হোসেনের ছেলে মিসবা। আহত 2 জনকে উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ইপিজেডের নিচু এলাকা ভরাট ও প্লট তৈরিতে পাহাড় কাটা থাকায় এই দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। মাদারীপুরের শিবচরে নদীতে ফেলে দেওয়া প্রতিবন্ধী শিশুটির এখনও খোঁজ মেলেনি। এই ঘটনায় অভিযুক্ত মাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া এলাকায় সেতু থেকে শিশুটিকে ফেলে দেন তার মা। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল থেকেই এক মেয়ে ও প্রতিবন্ধী ছেলেটিকে নিয়ে আরিয়াল খান নদের সেতুর রেলিংয়ে বসেছিলেন ওই নারী। এ সময় স্থানীয়রা সাহায্য করতে গেলে রাগারাগিও করেন তিনি। সন্ধ্যা 7টার দিকে সেতুর ওপর মানুষের চলাচল কমে গেলে প্রতিবন্ধী ছেলেটিকে পানিতে ফেলে দেন মা। এই দৃশ্য দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। স্বামীর মৃত্যুর পর ভিক্ষা করে সংসার চালান ওই নারী। আর্থিক অনটনে প্রতিবন্ধী ছেলেকে নদীতে ফেলে দেওয়ার দাবি করেছেন তিনি। মহান মে দিবসের সাথে যোগ হওয়া 2 দিনের সাপ্তাহিক ছুটিতে পর্যটন কেন্দ্রে বেড়েছে পর্যটক সমাগম। এরই মধ্যে প্রায় সবগুলো হোটেল, রিসোর্ট বুকিং হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ঈদে জমজমাট ব্যবসার পর টানা দ্বিতীয়বার পর্যটকদের ঢলে প্রাণ ফিরে পাবে পর্যটন খাত। কক্সবাজার বিশেষ দিবস সহ যে কোনো ছুটিতে পর্যটকের ভিড় থাকে এই সমুদ্র সৈকতে। এবার মে দিবসের ছুটি সহ টানা ছুটিতে পরিবার পরিজন নিয়ে জড়ো হয়েছেন অনেকে। পয়লা মের উপলক্ষে তারপর আরও 2 দিন ছুটিও আছে, আরও কয়েকদিন ছুটি এভাবেও দেওয়া হয়েছে। তো এই কারণে আমরা একটু ভাবলাম যে কক্সবাজারে আসি। এখন একটু ওয়েদারটাও সুন্দর, সেফটি সিকিউরিটি অনেক ভালো, আর মোটামুটি ভালো এনজয় করছি। কক্সবাজারে 5 শতাধিক হোটেলের বেশিরভাগ কক্ষ বুকিং হয় আগে থেকেই। কিছু হোটেলে পর্যটকদের জন্য দেয়া হয়েছে বিশেষ ছাড়, আর পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। বন্ধের দিনগুলো সাধারণত খুব বেশি ডিসকাউন্ট থাকে না। আমরা হোটেল মিডিয়া এবং রয়্যাল বিচ রিসোর্টে আমরা 40% পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছি পর্যটকদের জন্য। পাশাপাশি আমাদের যে ইনডোর রেস্টুরেন্টে খাবারের ক্ষেত্রে তাদের বিশেষ ডিসকাউন্ট থাকছে। 3 দিনের যে একটা ক্রস ছুটি, এই ছুটিতেও লাখ লক্ষ পর্যটকের সমাগম ঘটবে। এই অবস্থায় আমরা পূর্বের মতো একেবারেই শক্ত অবস্থানে আছি। যারা অপরাধী আছে তাদেরকে কোনো অবস্থাতে না ঢুকতে পারে তার জন্য আমাদের 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা টিম থাকবে। সবুজ পাহাড়, চা বাগান আর অনিন্দ্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলো মুখর ভ্রমণপ্রেমীদের পদচারণায়। গত ঈদেও আমরা মোটামুটি পর্যটকদের সাড়া পেয়েছি। তারপর থেকে একটু পর্যটকদের সমাগম কম হয়েছে। আশা করতেছি আগামী 3 দিনের ছুটি আছে, সেখানে ভালো পর্যটকদের সমাগম হবে। ব্যবসায়ীরা বলছেন, ঈদে জমজমাট ব্যবসার পর দ্বিতীয়বার পর্যটক সমাগমে প্রাণ ফিরে পেয়েছে পর্যটন খাত। পর্যটন শিল্পে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ান যে প্রচেষ্টা অনেকাংশেই কিন্তু সাফল্য পেয়েছে বলে আমরা মনে করি। শ্রীমঙ্গল উপজেলায় এবং মৌলভীবাজার জেলায় অসংখ্য হোটেল রিসোর্টে পর্যটকরা আসবেন এবং রিসোর্টগুলোতে ইতিমধ্যে শতভাগ বুকিং হয়েছে। টানা 3 দিনের ছুটিতে মাধবকুণ্ড ঝর্ণা, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ 50টি দর্শনীয় স্থানে ব্যাপক পর্যটকের সমাগমে আশা করছেন ব্যবসায়ীরা।
তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পর্যটক সমাগমের আরও খবর জানাতে এবার খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, 3 দিনের ছুটিতে খাগড়াছড়িতে পর্যটক সমাগম কতটা বেড়েছে, আর রিসোর্ট ভাড়া এবং যাতায়াত নিয়ে তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? দেখুন, 3 দিনের বন্ধ মানেই হচ্ছে আসলে এখানে পর্যটক সমাগম বাড়ে। বিশেষ করে শুক্র শনিবারে আমরা দেখেছি প্রতিবারে খাগড়াছড়িতে যে পর্যটক সমাগম সেটা বাড়ে। সেটার সাথে যেহেতু এটি সরকারি ছুটি, আজকে সারা দেশে 1 মে ছুটি চলছে, সেক্ষেত্রে আমরা দেখছি যে আসলে খাগড়াছড়িতে পর্যটকদের সমাগম অন্য যে কোনো সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি রয়েছে। আপনি জানেন কিছুদিন আগে বৈশাখ উৎসব হয়েছে, এর আগে ঈদের ছুটি ছিল, অর্থাৎ বলা যায় যে এই যে টানা একটি বন্ধ, এটির কারণে কিন্তু এখানকার পর্যটন যে অর্থনীতি সেটা অনেক বেশি সমৃদ্ধ হয়েছে। আমরা দেখছি রুক্ষতার সময় পেরিয়ে পাহাড় কিন্তু এখন খুব দ্রুত কিন্তু সবুজ হচ্ছে। পাহাড়ের এখন এই সময়ে যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা দেখার জন্য কিন্তু পর্যটকরা ছুটে আসে। বিশেষ করে সবুজ পাহাড়ের সাথে সাথে পাহাড়ে কিন্তু এই সময়ে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফুল ফুটেছে, অর্থাৎ সোনালু কৃষ্ণচূড়া, লাল সোনালী, নানা ধরনের ফুল ফুটেছে। অর্থাৎ এখানকার যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। তো এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য কিন্তু আমরা দেখছি খাগড়াছড়ি যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, আলুটিলা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক এবং এখানকার যে মায়াবিনী লেক সহ অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, সেখানে কিন্তু পর্যটকদের যে সমাগম সেটা অন্য যে কোনো সময় তুলনায় বেড়েছে। পাশাপাশি খাগড়াছড়ির পাশাপাশি এখানকার যে সমস্ত পর্যটকরা ভ্রমণ করে তাদের অন্যতম কিন্তু গন্তব্য থাকে, সেটা হচ্ছে সাজেক ভ্যালি। আমরা সাজেকেও খবর নিয়েছি, সেখানেও কিন্তু বেশিরভাগ রিসোর্ট, কটেজ, হোটেল যা রয়েছে সেগুলো কিন্তু বুকিং হয়ে গেছে। অর্থাৎ বলা যায় যে সাজেক এবং খাগড়াছড়ি সেখানে কিন্তু পর্যটক সমাগম গত যে কোনো সময়ের তুলনায় এই 3 দিনের ছুটিকে কেন্দ্র করে সেই পরিমাণটা বেড়েছে। এবং আগামীকাল যেহেতু সাপ্তাহিক ছুটি একেবারে সাথে শুক্রবার এবং আগামী পরশুদিন শনিবার, এই 2 দিন পর্যন্ত আসলে সরকারি ছুটিগুলোতে পর্যটকদের যে সমাগম সেটি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং রিসোর্ট মালিকরা আমাদেরকে জানিয়েছে তাদের অন্তত 70 থেকে 80% যে হোটেল রিসোর্ট কক্ষ রয়েছে সেটা কিন্তু বুকিং হয়ে গেছে। একই সাথে আমরা যে বিষয়টা জেনেছি, এখানকার যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর নিরাপত্তা কিন্তু ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নেওয়া হয়েছে। আমরা বিষয়টা নিয়ে ট্যুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি। এখানকার যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে আলুটিলা, রিসাং ঝর্ণা বা জেলা পরিষদ পার্ক, সেখানে কিন্তু ট্যুরিস্ট পুলিশের একটা নিয়মিত টহলের পাশাপাশি তাদের যে মোবাইল টিম সেটাও কিন্তু কাজ করে। এবং তারা এই যে টানা 3 দিন তাদের যে পর্যটকদের যে নিরাপত্তার যে বিষয়টা সেটা তারা অব্যাহত রাখবে এবং তারা পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে শুরু হয়েছে ইলিশ ধরা, তবে প্রথম দিনে মাছের সরবরাহ কম হওয়ায় হতাশ ক্রেতা বিক্রেতারা। চাঁদপুরের বাজারে 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকায়। 700 থেকে 900 গ্রাম ইলিশের প্রতি কেজির দাম 2700 টাকা এবং 500 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা কেজি দরে। সরবরাহ কম থাকায় মাছের দাম বেশি বলছেন ব্যবসায়ীরা। এদিকে লক্ষ্মীপুরেও মধ্যরাত থেকে মেঘনায় ইলিশের সন্ধানে গিয়ে বেশিরভাগ জেলে ফিরেছেন খালি হাতে। 2 মাস নিষেধাজ্ঞার পর মাছ না মেলায় হতাশ তারা, তবে অভিযান সফল হয়েছে দাবি করে মৎস্য বিভাগের আশা সামনের দিনগুলোতে বাড়বে ইলিশের উৎপাদন। যে ইলিশ আছে সেটা 3-4 হাজার টাকার নিচে তো আমরা দেখছি না, কারণ এত উচ্চমূল্য ইলিশ আমরা কখনোই দেখিনি। মাছ নাই, ঘাটের মধ্যে মাছও নাই, কিন্তু মাছের দাম বেশি। তো আমদানি কম থাকার কারণে পাইকার ক্রেতা বেশি, এই কারণে দামটা অনেক বেশি। তো বর্ষা মৌসুমে আমাদের ইলিশটা বেশি ধরা পড়ে, তখন হয়তো আমরা আশা করি আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল পাবো। আর এবারে যে জাটকাটা আসলে এটা তো এবারে প্রোডাকশন আসবে না, এটা হয়তো আগামী বছর এবং তার পরবর্তী বছর প্রোডাকশনটা আমরা পুরোপুরি ভালোভাবে দেখতে পাবো। নোয়াখালী সদর উপজেলায় একটি মাদ্রাসা থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে, আর শিক্ষকদের দাবি সে আত্মহত্যা করেছে। নিহত জোবায়ের ইবনে জিদান নোয়াখালীর মধ্যচর উড়িয়া গ্রামের প্রবাসী আমিরুল ইসলাম সোহেলের ছেলে। সে নোয়াখালী পৌরসভার মোহাম্মদপুর তাসবিদুল কোরআন সোভানিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। মাদ্রাসার পরিচালক আফজাল হোসেন জানান, বুধবার অন্য ছাত্রদের সাথে আসরের নামাজ আদায় করে জোবায়ের। সন্ধ্যার দিকে 2 ছাত্র শৌচাগারে যাওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে দরজা ধাক্কা দেয়। এ সময় বাথরুমের পেছনে রডের সাথে জোবায়েরকে ঝুলে থাকতে দেখে তারা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিএনপির সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বক্তব্য রাখবেন, আমরা আবারও সেখানে ফিরব, তার আগে সংবাদ জানিয়ে দিচ্ছি। তীব্র গরমে মানুষের পাশাপাশি হাঁসফাঁস করছে চিড়িয়াখানার পশু পাখিও। বাঘ, সিংহ সহ অন্যান্য প্রাণীর আচরণে এসেছে পরিবর্তন। খাঁচায় বন্দি এসব প্রাণীকে সুস্থ রাখতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার সরবরাহের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম
চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সেই সাথে পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলেও দাবি তাদের। খাঁচার ভেতর তর্জন গর্জন নেই রয়্যাল বেঙ্গল টাইগারের। তীব্র গরমে হাঁসফাঁস করছে বাঘ। ক্লান্ত হয়ে ঝিমিয়ে সময় কাটাচ্ছে তারা। কেউ আবার চৌবাচ্চার পানিতে গা ভিজিয়ে খুঁজছে স্বস্তি। গরমে অতিষ্ঠ জলহস্তি আর কুমিরও। একই দশা জেব্রা, হরিণ, ঘোড়া, ভাল্লুক, ক্যাঙ্গারু, শকুন, চিলসহ ছোট বড় সব পশু পাখির। এরই মাঝে শিশুদের নিয়ে চিড়িয়াখানায় এসেছেন অনেক দর্শনার্থী। চিড়িয়াখানাটা খুব ভালো একটা স্পট, কারণ এটা খুব নতুন করে সাজানো হয়েছে এবং এটা খুব কালারফুল, ছায়া ঘেরা এবং বাচ্চাদের জন্য এটা পারফেক্ট প্লেস। বাচ্চারা এখানে সে এনজয় করতেছে, মানে এই পশু পাখি দেখে, এই জন্য আমরা আসছি। বৃষ্টির অভাবে গরম বেড়ে যাওয়ায় চিড়িয়াখানায় পশু পাখিদের আচরণে দেখা দিয়েছে ভিন্নতা, বলছেন কর্মকর্তারা। প্রচণ্ড গরম, স্বাভাবিক তারা মুভমেন্টটা তাদের একটু কম, খাওয়া দাওয়া একটু কম এবং তারা ছায়া এবং পানিতে থাকা বেশি করতেছে। তো সামনে বৃষ্টি হলে আশা করি যে এই ধরনের যে বিরূপ এনভায়রনমেন্টটা এটা চলে যাবে। চিড়িয়াখানায় প্রাণীগুলোকে সুস্থ রাখতে প্রতিদিন চৌবাচ্চার পানি পরিবর্তন করা হচ্ছে। খাবারে ভিটামিন সির পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানান ভেটেরিনারি চিকিৎসক। আমরা প্রতিদিন তাদেরকে ইলেকট্রোলাইট, ভিটামিন সি এবং পানি স্প্রে করতেছি তাদের গায়ে, এবং সারাদিনে কয়েকবার তাদের যে পানি, গোসলের পানি, সেটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। যদি কোনো অ্যানিম্যাল যদি একটু দুর্বল বা মনে হয়, তাদেরকে আমরা স্পেশাল যে যত্ন সেটা আমরা নিচ্ছি। চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে 66 প্রজাতির 520টি প্রাণী রয়েছে। এর মধ্যে 18টি বাঘ ও 2টি সিংহ। আসাদ রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। দাবি সংস্কার আমাদের সন্তান, এবং এই জন্যই আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সবচেয়ে খারাপ সময়ে যখন আওয়ামী লীগের ফ্যাসিবাদ চেপে বসেছে দেশের উপরে, তখনই রাষ্ট্র পরিবর্তনের কথা চিন্তা করে, কাঠামো পরিবর্তনের কথা চিন্তা করে তিনি 31 দফা দিয়েছিলেন। সুতরাং আজকের এই শ্রমিক জনসমাবেশ থেকে আমরা দাবি করছি অবিলম্বে সমস্ত সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজ করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলোতে একমত হবে না সেগুলোর মধ্যে চার্টার অফ রিফর্মসকে সই করে তা পরবর্তী পার্লামেন্টে পাস করার ব্যবস্থা করেন। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নেই, শুধু এইটুকু কথা বলতে চাই যে আজকে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের উত্তরণের উপরে, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার উপরে, ও সেখানেই আমাদের সমস্যাগুলোর সমাধান হবে। আমরা বিশ্বাস করি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সমস্যার সমাধান একমাত্র সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের মধ্য দিয়ে। আরেকটা কথা বলে শেষ করব, দয়া করে রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। আমি আবারও আমার শ্রমিক ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই দিবসে। সেই সঙ্গে যে স্লোগানটি এই দিনের সবচেয়ে বড় স্লোগান, সমস্ত দুনিয়ার শ্রমিকদেরকে এক করে, সেই স্লোগান দিয়ে শেষ করতে চাই, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জমারক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। নয়াপল্টনের সমাবেশে বক্তব্য রাখছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে ছিলাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ট্রাক উল্টে যানজট সৃষ্টি হয়। এতে মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, বুধবার রাতে মহাসড়কের চান্দিনা নড়িতলা এলাকায় ঢাকামুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে যায়। এতে যানজট সৃষ্টি হয়। তবে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে যানজট কমে আসে। তবে অনেক এলাকায় উল্টো পথে যানবাহন প্রবেশ করায় পরিস্থিতি স্বাভাবিক করতে বেগ পেতে হচ্ছে তাদের। এদিকে যানবাহনের ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের যাত্রীরা।
কুষ্টিয়ার দৌলতপুরে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে একজনের মৃত্যু হয়েছে। সকাল 7:30টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস জানায়, সাবস্টেশনের ভেতরে ট্রান্সফরমারে আর্থিংয়ের তার চুরি করতে গিয়ে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। মৃত্যুর কারণ তদন্তে কাজ করছে পুলিশ। এদিকে নওগাঁ বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আরিফ হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। সকালে আখেরা অটোরাইস মিলের পাশে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঢাকার আশুলিয়ায় পূর্বশত্রুতার জেরে এক রং মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবক মোহাম্মদ আসিফকে। বুধবার মধ্যরাতে উপজেলার বারৈপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রং মিস্ত্রি তাজুল ইসলাম বাইরে গেলে আসিফ তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ধাওয়া দিয়ে এলাকাবাসী আসিফকে আটক করে পুলিশে দেয়। পুলিশ বলছে, এই ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। সেই মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। চাঁদপুরে কচুয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী জানায়, 17 এপ্রিল সন্ধ্যায় তার ছেলেকে খুঁজতে যান তিনি। এক পর্যায়ে তিনি পরিত্যক্ত একটি বসতঘরে প্রবেশ করেন। এ সময় তাকে একা পেয়ে বখাটের যুবক সুমন মিয়া ও মোহাম্মদ মহসিন জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত 2 যুবককে আটক করে পুলিশ। সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে। লিটার প্রতি 1 টাকা কমানো হয়েছে জ্বালানি তেলের দাম। এখন থেকে ডিজেল ও কেরোসিন প্রতি লিটার 104 টাকা, অকটেন 125 টাকা এবং পেট্রোল 121 টাকায় পাওয়া যাবে। আজ থেকে কার্যকর নতুন দাম। বুধবার সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এর আগে 1 ফেব্রুয়ারি প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 104 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা নির্ধারণ করা হয়েছিল। 1 টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন 126 টাকা এবং পেট্রোল 122 টাকা নির্ধারণ করেছিল সরকার। পরের 2 মাস তেলের দাম ছিল অপরিবর্তিত। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করছে সরকার। এ ছিল সমগ্র বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।